আমাদের গল্পের নায়ক ছোট্ট এডি, সে তখনও জানত না অলিম্পিকের মঞ্চ কতটা কঠিন। শুধু জানত বুকের ভিতর একটা অলিম্পিকের স্বপ্ন তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছে। বাথটাবের জলে শ্বাস ধরে রাখার অনুশীলন চলছিল, যেন ছোট্ট এই ছেলেটা তৈরি হচ্ছে এক বিশাল প্রতিযোগিতার জন্য। ওর ছোট্ট স্কুল ব্যাগটা নিয়ে অলিম্পিকের শ্বাস প্রশ্বাস প্রতিযোগিতায় অংশ নিতে সে ছিল প্রস্তুত। মা স্নেহ ভরে একটা বিস্কুটের বাক্স দিয়েছিলেন পদক রাখার জন্য। সেই বাক্সে পদক রাখার স্বপ্ন নিয়ে কাঁপতে কাঁপতে এডি যখন বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিল, তখনই বাবা গাড়ি নিয়ে এলেন। হয়তো বাবা বুঝতে পারছিলেন ছেলেটার স্বপ্নটা অনেক বড়, কিন্তু পথটা এখনও অজানা। অলিম্পিকের ছবি অ্যালবাম দেখে এডির মনে স্বপ্ন বাসা বেঁধেছিল। বড় হওয়ার সাথে সাথে তার পায়ের চোট সেলে গিয়েছিল বটে, কিন্তু স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ালো তার আনাড়ি শরীর। অলিম্পিকের স্বপ্ন পূরণের জন্য সে অনেক খেলায় নিজের ভাগ্য পরীক্ষা করল। পোল ভল্টে ঝাঁপিয়ে পড়ল আর মুখ থুবড়ে পড়ল মাটিতে। বর্ষা অনুশীলনের সময় প্রায় নিজেকেই শেষ করে ফেলেছিল। মার দেওয়া পদক রাখার বিস্কুটের বাক্সটা, তাতে পদকের বদলে জমা হয়েছিল ভাঙা চশমার টুকরো। আর শেষ পর্যন্ত যখন বর্ষা ছুটতে গিয়ে বাড়ির কাঁচের জানালা একটা মস্ত বড় গর্ত করে ফেলল, তখনই বাবার ধৈর্যের বাঁধ ভাঙল। বাবা বললেন, এডি, তোমাকে আমার সাথে রাজমিস্ত্রির কাজ শিখতে হবে। নির্মাণস্থলে প্রথম দিন পাশেই ছিল এক ঝলমলে স্কি রিসর্ট। এডির চোখ চকচক করে উঠল। যদি অলিম্পিকে উজ্জ্বল হতে না পারে, তবে শীতকালীন অলিম্পিক মন্দ কি? স্কিইংয়ে তার সামান্য প্রতিভা ছিল, তবে খুব বেশি নয়। কিন্তু তার আবেগ আর কঠোর পরিশ্রমের কারণে সে অনেক ছোটখাটো প্রতিযোগিতায় পুরস্কার জিততে শুরু করল। 22 বছর বয়সে সে জাতীয় দলের রিজার্ভ খেলোয়াড়ও হয়েছিল, কিন্তু দলেও সে প্রায়শই পিছিয়ে পড়ত, যেন তার ভাগ্য তাকে বারবার ধাক্কা দিচ্ছিল পিছন থেকে। ব্রিটিশ অলিম্পিক কমিটির চেয়ারম্যান রেগে গিয়ে তাকে দল থেকে বাদ দিলেন। হতাশ এডি মেনে নিল তার ভাগ্যকে। স্বপ্নকে সরিয়ে রেখে সে আবার রাজমিস্ত্রি হিসেবে নোংরা পোশাকে কাজে চলে গেল। সেই দিন সে স্কি জাম্পিং প্রতিযোগিতা দেখল। এ যেন মাধ্যাকর্ষণ বিরোধী এক জীবন বিস্ময়। কয়েক ডজন মিটার উঁচু থেকে নিচে নামা, মানুষ সামনে উঠছে, আত্মা যেন পেছনে ধাওয়া করছে। বিশ্বের সেরা খেলোয়াড়রাও প্রায়শই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এডির চোখে তখন শুধু ভয় আর বিস্ময়। সে হতবাক হয়ে দেখছিল সেই ভয়াবহ দুর্ঘটনাগুলো। কিন্তু পরের মুহূর্তেই এক অপ্রত্যাশিত সুসংবাদ নিয়ে এডি ব্রিটিশ অলিম্পিক কমিটিতে হাজির হলো। এই খেলাটা এতটাই বিপজ্জনক ছিল যে গত 52 বছর ধরে ব্রিটেনে কেউ এই প্রতিযোগিতায় নাম লেখায়নি। 1920 দশকের শেষ রেকর্ড ছিল মাত্র 22.9 মিটার। এর মানে হলো, যদি সে স্কি জাম্পিং শিখতে পারে, তাহলে সে সহজেই শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারবে। এক ঝলকে যেন অন্ধকার কেটে আলোর রেখা দেখা দিল এডির জীবনে। উত্তেজিত এডি দ্রুত বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছালো। বাবার বাধা সত্ত্বেও সে দৃঢ় সংকল্প নিয়ে তার স্বপ্নের পথে যাত্রা করল। তখন ব্রিটেনে এই ধরনের কোনো সুবিধা বা প্রশিক্ষণ মাঠ ছিল না, তাই সে 1000 কিলোমিটার দূরে জার্মান আন্তর্জাতিক প্রশিক্ষণ শিবিরে গেল। একপাশে কাজ করত আর অন্য পাশে নিত প্রশিক্ষণ। সে প্রথমে সবচেয়ে মৌলিক 15 মিটার জাম্পিং প্ল্যাটফর্ম থেকে শুরু করল। খুব সহজেই সেটা সম্পন্ন করে এডির আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ভাবল এবার সে 40 মিটার জাম্পিং প্ল্যাটফর্ম চ্যালেঞ্জ করবে, কিন্তু লম্বা রানওয়ের গতি যেন আরও বাড়িয়ে দিল ভয়। অভিজ্ঞতাহীন এডি বাতাসে ভারসাম্য হারিয়ে ফেলল। 4 হাত পা ছড়িয়ে ছড়ে পড়ল মাটিতে। হার না মানা এডি বারবার জাম্পিং প্ল্যাটফর্মে দাঁড়ালো আর বারবার আছড়ে পড়ল মাটিতে। অবশেষে তার আঙুলে যখন আঘাত লাগলো আর সে মাটিতে শুয়ে আর্তনাদ করছিল, তখন বরফ পরিষ্কারকারী ড্রাইভার ব্রুনো আর দেখতে পারল না। সে এডিকে নিজের অবস্থান বুঝতে বলল, জানালো যে এই খেলাটা 6 বছর বয়স থেকে শেখানো হয়, হঠাৎ করে পাগল হয়ে শেখা যায় না। কিন্তু এডির অভিধানে হাল ছেড়ে দেওয়া বলে কোনো শব্দ ছিল না। কাজ করার সময় সে ঘটনাক্রমে তার মালিকের কাছ থেকে জানতে পারল এই ব্রুনো একসময় একজন প্রতিভাবান হাই জাম্প স্কিয়ার ছিল, এমনকি চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু তার বেপরোয়া স্বভাবের কারণে সে ধীরে ধীরে মদ্যপ হয়ে ওঠে, শৃঙ্খলা ভঙ্গ করে এবং শেষ পর্যন্ত জাতীয় দল থেকে বহিষ্কৃত হয়। এরপর থেকে সে ভেঙে পড়েছিল, মদ্যপান করে দিন কাটাত। এক সময়ের চ্যাম্পিয়ন আজ এক মদ্যপ বরফ পরিষ্কারকারী ড্রাইভার। এডি ব্রুনোকে তার কোচ হওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু ব্রুনো তার সাথে পাগল হতে চাইল না। এডি হাল ছাড়ল না, পাগলের মতো তাকে অনুসরণ করতে শুরু করল। কিছুদিন পর এই বিরক্তিকর পিছুটান থেকে মুক্তি পেতে ব্রুনো অবশেষে কিছু মৌখিক নির্দেশনা দিল। ব্রুনো বলল, যখন আপনি জাম্পিং প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন হবেন, তখন নিজেকে একটি পাখি হিসাবে কল্পনা করুন। শরীরকে সামনের দিকে ঝুঁকিয়ে দিন, পা দুটোকে পিছনের দিকে প্রসারিত করুন, স্কি বোর্ডকে উপরের দিকে তুলুন, আর পুরো শরীর প্রতি ঘন্টায় 112 কিলোমিটার বেগে নিচে নামুক। ব্রুনো যত বলতে লাগলো,
ততই সে উত্তেজিত হয়ে উঠল। এমনকি প্রশিক্ষণ ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে দেখাতে এলো। সে শয়তান দেবী নামে 90 মিটার জাম্পিং প্ল্যাটফর্মে দাঁড়ালো, একটা সিগারেট ধরালো আর এক নিঃশ্বাসে লাফিয়ে উঠল। সামনে ঝুঁকল, নিচে নামলো আর নিখুঁতভাবে অবতরণ করল। সেই খেলাটাকে ভালোবাসত, কিন্তু সেটিকে তার হৃদয়ে লুকিয়ে রেখেছিল। ব্রুনোর শেখানো অভিজ্ঞতা অনুযায়ী এডি 40 মিটার জাম্পিং প্ল্যাটফর্ম থেকে লাফ দিল। সে সফল হয়েছিল। এডি আনন্দে আত্মহারা, সে উত্তেজিত। সে 70 মিটার জাম্পিং প্ল্যাটফর্মটি দখল করার জন্য মরিয়া হয়ে উঠল। এটাই ছিল শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের প্রবেশিকা। ব্রুনো তাকে বাধা দিল না, কারণ সে জানত বেশিরভাগ লোক কেবল সেই উচ্চতা দেখলেই ভয় পেয়ে শান্তভাবে নেমে আসবে। ঠিক যেমনটা আশা করা হচ্ছিল, 70 মিটার জাম্পিং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এডি ভয় পেয়ে গিয়েছিল। বোকার মতো সে পাশের একজনকে তাকে ধাক্কা দিতে বলল। ফলস্বরূপ অনিচ্ছাকৃতভাবে পিছলে গেল। আতঙ্কে সে সমস্ত কৌশল ভুলে গিয়েছিল, যেন একটি পালকবিহীন মুরগিকে তাড়াহুড়ো করে বাতাসে ছুঁড়ে ফেলা হয়েছে আর তারপর এক গোলার মতো মাটিতে আঁচড়ে পড়ল। অনুশোচনায় ভরা ব্রুনো হাসপাতালে গেল। এডির বিছানার পাশে ছিল বিশ্ববিখ্যাত স্কি কোচের একটি আত্মজীবনী। আর এই কোচ ছিলেন ব্রুনোর প্রাক্তন শিক্ষক। তিনি বইটিতেই চ্যাম্পিয়ন শিষ্য সম্পর্কে তার হতাশা প্রকাশ করেছিলেন। একজন সত্যিকারের ক্রীড়াবিদদের জন্য প্রতিভা দ্বিতীয় বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কখনো হাল না ছেড়ে দেওয়ার বিশ্বাস। জীবনে প্রতিটি লাফকে শেষ লাফের হিসাবে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করা। স্পষ্টতই এডি এই ধরনের মানুষ ছিল। ব্রুনো এই চেতনায় মুগ্ধ হয়েছিলেন। সুস্থ হয়ে ওঠা এডিকে ব্রুনো বিশেষ প্রশিক্ষণ দিয়েছিলেন, তার সারা জীবনের অভিজ্ঞতা উজাড় করে দিয়েছিলেন। কিছুক্ষণ পর এডি সফলভাবে 70 মিটার জাম্পিং প্ল্যাটফর্ম চ্যালেঞ্জ সম্পন্ন করল। তার স্কোর ছিল 34 মিটার। সে উত্তেজিত হয়ে ব্রিটিশ অলিম্পিক কমিটির সদর দপ্তরে গেল, কিন্তু সেখানে তাকে ঠান্ডা জল ঢেলে দেওয়া হলো। তারা মনে করল এডির স্তর খুবই খারাপ। সেখানে গেলে সে পদক তো পাবেই না, বরং দেশের টাকাও নষ্ট করবে। এদিকে প্রতিযোগিতায় আটকাতে তারা প্রবেশিকা মান 61 মিটার পর্যন্ত বাড়িয়ে দিল। কিন্তু এডির অভিধানে হাল ছেড়ে দেওয়া বলে কোনো শব্দ ছিল না। সে ইউরোপিয়ান ট্যুরে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তার বাবা এই দিবাস্বপ্নের জন্য আর এক পয়সাও দিতে রাজি ছিলেন না। ভাগ্যবশত এডির একজন ভালো মা ছিলেন। তিনি কেবল তার ছেলেকে পরিবারের একমাত্র গাড়িটা নিয়ে যেতে দেননি, বরং গোপনে তার সমস্ত সঞ্চয় বের করে তার স্বপ্নকে সমর্থন করলেন। স্বপ্ন পূরণের এই পথে এডি তার জীবনের সেরা সঙ্গী ব্রুনোকে পাশে পেল। তারা দুজনে একসাথে প্রশিক্ষণ নিচ্ছিল, একই সাথে ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছিল। প্রতিদিন প্রতি লাফে এডি নিজের রেকর্ড ভাঙছিল। 43 মিটার থেকে 49 মিটার পর্যন্ত সে যেন নিজের সাথে নিজেরই প্রতিযোগিতা করছিল। কিন্তু অলিম্পিকে প্রবেশিকা মান শুধু এখনো 60 মিটার থেকে অনেক দূরে। সেই 61 মিটার থেকে তখনও কিছুটা দূরে ছিল। এই লড়াই যেন শেষ হবার নয়। জার্মানি শেষ স্টেশনে পৌঁছালো তারা। এবার এডি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। এক প্রবল ইচ্ছাশক্তি তাকে যেন উড়িয়ে নিয়ে গেল শূন্যে। সে সফল হলো ঠিক 61 মিটার। যদিও সে আবারও সে স্থান অধিকার করল। ব্রুনো অবিশ্বাস্যভাবে তার দিকে তাকিয়ে রইল। একজন ক্রীড়াবিদের 4 বছর লাগতো এই দূরত্ব অর্জন করতে, আর এডি মাত্র 1 বছরেই তা করে দেখালো। সম্ভবত ব্রুনোর ব্যর্থ জীবন এডির মাধ্যমে মুক্তি ও অতিক্রমণ খুঁজে পাবে। ব্রুনো এডিকে আরও 4 বছর প্রস্তুতির জন্য রাজি করানোর চেষ্টা করল। বলল, হয় করো না, নয়তো করলে সেরাটা দাও। শেষ হয়ে সারা বিশ্বের কাছে হাসির পাত্র হয়েও না। কিন্তু এডির স্বপ্ন ছিল শুধু অলিম্পিকে অংশ নেওয়া, স্থান কোনো ব্যাপার ছিল না। এই নিয়ে তারা দুজন অসন্তুষ্ট হয়ে আলাদা হয়ে গেল, যেন এক সাময়িক বিচ্ছেদ। কিন্তু স্বপ্ন তখনও অক্ষুণ্ণ। সেই বছরে শীতকালীন অলিম্পিক কানাডার ক্যালগারিতে অনুষ্ঠিত হয়েছিল। 70 মিটার স্কি জাম্প ছিল প্রথম ইভেন্ট। সবার প্রথমে ছিল ফিনল্যান্ডের উড়ন্ত মানুষ ম্যাটি। সে 114.2 মিটার দূরত্বে ঝাঁপিয়ে বিশ্বকে বিস্মিত করেছিল। তারই লাফ যেন সবার মনে ভিথে গেল। এরপর এডির পালা। সবাই শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল। তার দৃঢ় প্রতিজ্ঞ বাবাও রান্নাঘরে ছেলের জন্য প্রার্থনা করছিলেন। এডি গগলস পরল, ঢাল বেয়ে নিচে নেমে গেল, তারপর জাম্পিং প্ল্যাটফর্ম থেকে লাফ দিল। সে যেন একটি নীল সাদা উড়ন্ত ঈগল আকাশের দিকে উড়ে গেল। অবশেষে তার নখরগুলো স্বপ্নের মাটিতে দৃঢ়ভাবে স্থাপন করল। যদিও এটি মাত্র 60.5 মিটার ছিল এবং সে আবারও সে স্থান অধিকার করল, কিন্তু সে সফল হয়েছিল। এটি ছিল তার কাঙ্ক্ষিত গৌরবময় মুহূর্ত। এডি উন্মত্তভাবে নিজেকে উদযাপন করল। সে হাত নাড়ালো, কোমর দোলালো, উড়ন্ত ঈগলের মতো ডানা ঝাপটানোর অনুকরণ করল। এই হাস্যকর দৃশ্য দর্শকদের হাসিয়ে তুলল। সে খুশি হয়েছিল, কিন্তু ব্রিটিশ অলিম্পিক কমিটি চরমভাবে লজ্জিত হয়েছিল। সতীর্থরা তাকে অপছন্দ করত, এমনকি তাকে রেস্তোরাঁয় খেতেও দিত না। কিন্তু এই ঘটনা এডিকে বিখ্যাত করে তুলল। মিডিয়া এই অলিম্পিকের অনাকাঙ্ক্ষিত অতিথিকে সাক্ষাৎকার নিতে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু প্রশংসার চেয়ে অপবাদই বেশি ছিল। 10% মানুষ তার স্বপ্নে মুগ্ধ হয়েছিল, বাকিরা মনে করেছিল সে শুধু মনোযোগ আকর্ষণ করছে। তারা এমনকি এডিকে উপহাস করে বলতো যে সে শুধু 70 মিটার স্কি জাম্পে অংশ নিতে পারে।
যদি আরও কঠিন 90 মিটার স্কি জাম্পে যেত তাহলে সে ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলত। সম্ভবত ব্রুনোর কথা মতোই সে শুধু এক ক্ষণস্থায়ী ভার হতে চলেছে। সেদিন রাতে এডি অনেকক্ষণ ধরে মাঠে বসেছিল। তার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা আর অসংখ্য বিদ্রুপের কথা মনে করছিল। যদি এটা শুধু একটু ক্ষণিকের গৌরবের জন্য হতো তাহলে এখানে আসার আসল উদ্দেশ্য এটা থাকতো না। এডি একটি সংবাদ সম্মেলন ডাকল। সে অশ্রুসিক্ত মুখে এই কথাগুলো বলল, আমি জানি এই সময় আমি পাগলামি করছিলাম, কিন্তু এটা আমার প্রতিযোগিতায় আসার উদ্দেশ্য ছিল না। আসলে আমি অজান্তে স্কিইংয়ের প্রেমে পড়ে গেছি। যদি এটাকে হালকাভাবে দেখি তাহলে সেটা নিজের জীবনকে হালকাভাবে দেখার মতোই হবে। এডি ঘোষণা করল সে 90 মিটার স্কি জাম্প প্রতিযোগিতায় অংশ নেবে। এটা তার জন্য নতুন গৌরবের মুহূর্ত। ব্রুনো দূর ব্রিটেন থেকে এডির কাছে এলো। সেই পাগল ছেলেটির কাছ থেকে সেই আন্তরিকতা এবং সাহস শিখল যা তার নিজের সময় ছিল না। 90 মিটার স্কি জাম্প প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এডি এবং ফিনল্যান্ডের উড়ন্ত মানুষ ম্যাটি একসাথে মাঠে নামল। লিফটে ম্যাটি এই অন্তরঙ্গ কথাগুলো বলল, তুমি আর আমি যেন 1 আর 11। আমরা অন্যদের থেকে কাছাকাছি। জয়ের দায়িত্ব এইসব জিনিস ছেলেদের জন্য। আমাদের মতো পুরুষরা আমরা ঝাঁপি দিই আমাদের আত্মাকে উৎসর্গ করার জন্য। যদি আমরা বিশ্ব দর্শকের চেয়ে কাম করি তাহলে এটা আমাদের ভেতর থেকে ভেঙে দেবে। এই কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন তখনও শীর্ষে নির্জন ছিল। শুধু স্বর্ণপদকই জেতেনি, অলিম্পিক রেকর্ডও ভেঙেছিল। শীঘ্রই এডির পালা। সে কখনো 90 মিটার স্কি জাম্পের প্রশিক্ষণ নেয়নি। এই উচ্চতায় তার জন্য সম্ভবত একটি কফিন অপেক্ষা করছিল। এডি দ্বিধাগ্রস্ত ছিল লাফ দিতে। তার মনে সেই অবজ্ঞা আর বিদ্রুপ ভেসে উঠছিল। সবাই যেন তাকে বলছিল, এডি ছেড়ে দাও, তুমি এটা পারবে না। কিন্তু সে তার শক্ত করে ধরা হাত আলগা করে দিল। তার বুকের ভেতর থেকে এক অদম্য শক্তি যেন বলে উঠল, জীবন মানেই এক অদম্য উল্লম্ফন। শুধুমাত্র কাঁটা বিছানো পাহাড়ি পথ পেরিয়ে পায়ের নিচের স্থিরতা অনুভব করা যায়। বাতাস একটি বিশাল গাছকে উপড়ে ফেলতে পারে, কিন্তু একটি উড়ন্ত ঈগলকে উড়িয়ে নিতে পারে না। কারণ জীবনের শক্তি হল প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানো। অবতরণের মুহূর্তে এডির শরীর পিছনের দিকে হেলে গেল। তার পিঠ মাটি থেকে মাত্র 1 সেন্টিমিটার দূরে ছিল। যখন সবাই ভেবেছিল সে ব্যর্থ হবে, এডি জীবনের এক গর্জন করে উঠল এবং অবিশ্বাস্য কোণে আবার সোজা হয়ে দাঁড়ালো। সে সফল হয়েছিল। ভিড় উচ্ছ্বসিত হয়ে উঠল। তারা এডির জন্য উল্লাস করছিল এবং জীবনের শক্তির কাছে নত হয়েছিল। 71.5 মিটার। এটি ছিল এডির ব্যক্তিগত সেরা পারফরমেন্স এবং এই ইভেন্টে ব্রিটেনের রেকর্ড ভেঙেছিল। যদিও সে আবারও শেষ স্থান অধিকার করেছিল এবং কোনো পদক পায়নি, তবু সেই অলিম্পিকের কিংবদন্তি হয়ে উঠেছিল। দেশে ফেরার দিন অসংখ্য ভক্ত তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিল। তার বাবা, যিনি সবসময় ছেলের স্বপ্নের বিরোধিতা করতেন, গর্বের সাথে আমি এডির বাবা লেখা সোয়েটার পরেছিলেন। অলিম্পিকের সভাপতির সমাপনী ভাষণ ছিল এডির জন্যই। কেউ স্বর্ণপদক জিতেছে, কেউ রেকর্ড ভেঙেছে, আবার কেউ ঈগলের মতো উড়েছে। এই ছবিটি একটি বাস্তব গল্প অবলম্বনে নির্মিত। এডির আসল নাম মাইকেল এডওয়ার্ডস। সে ব্রিটিশ অলিম্পিক ইতিহাসে একজন বিখ্যাত সাধারণ নায়ক। যদিও তার আত্মাকে অলিম্পিক কমিটির সভাপতি প্রশংসা করেছিলেন, কিন্তু তার আচরণ অলিম্পিক কমিটির কাছে পছন্দনীয় ছিল না। 1990 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একটি বিখ্যাত এডি রুল পাশ করে। শুধুমাত্র বিশ্বের শীর্ষ 50 জন ক্রীড়াবিদ অথবা মোট র্যাঙ্কিংয়ের শীর্ষ 30% মধ্যে থাকা ক্রীড়াবিদরাই অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্য হবে। ছবিতে আরও বলা হয়নি যে তহবিলের অভাবে এটি প্রশিক্ষণ নেওয়ার সময় অন্যদের স্কি সরঞ্জাম ধার নিতে বাধ্য হতো। তার পায়ে ফিট করার জন্য তাকে 6 জোড়া মোজা পরতে হতো। যখন সে অলিম্পিকে অংশ নেওয়ার বিজ্ঞপ্তি পেয়েছিল, তখন সে ফিনল্যান্ডে রাজমিস্ত্রির কাজ করছিল, এমনকি একটি মানসিক হাসপাতালেও থাকত। 1988 সালের শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার পর এডি 1998 সাল পর্যন্ত সংগ্রাম করেছিল, কিন্তু কখনো বিশ্বমানের প্রতিযোগিতায় নির্বাচিত হতে পারেনি। এটি প্রমাণ করে যে সে সত্যি অলিম্পিকের জন্য উপযুক্ত ছিল না। বন্ধুরা, এডি দ্য ঈগল এডওয়ার্ডসের গল্পটা কি শুধু একজন ব্যর্থ অলিম্পিয়ানের গল্প? মোটেই না। এই গল্পটা হলো অদম্য ইচ্ছা শক্তি, হার না মানা মনোভাব আর নিজের স্বপ্নকে সত্যি করার জন্য যে কোনো কিছু করার এক অসাধারণ দৃষ্টান্ত। এডির জীবনে হয়তো স্বর্ণপদক আসেনি, কিন্তু সে কোটি কোটি মানুষের মনে এমন এক বার্তা দিয়ে গেছে যা যে কোনো পদকের চেয়েও বেশি মূল্যবান। সে দেখিয়ে দিয়েছে প্রতিভা হয়তো সাফল্যের পথে একটা সহায়ক শক্তি, কিন্তু আসল শক্তিটা লুকিয়ে থাকে আমাদের ভেতরের জেদে, আমাদের অদম্য স্পিরিটে। আমাদের সবার জীবনেই কিছু না কিছু এডি রুল থাকে, কিছু বাধা, কিছু নেতিবাচক কথা যা আমাদের স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। কিন্তু এডির মতো করে আমাদেরও শিখতে হবে সেই সব বাধাকে বুড়ো আঙুল দেখাতে। কুবেরতি ঠিকই বলেছিলেন, অলিম্পিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিজয় নয়, বরং অংশগ্রহণ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জয়লাভ নয়,
বরং সংগ্রাম। এই কথাগুলো শুধু অলিম্পিকের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রযোজ্য। হয়তো তোমার স্বপ্নটা অনেক বড়, হয়তো অনেকেই তোমাকে পাগল বলবে, হাসাহাসি করবে, কিন্তু তুমি যদি তোমার স্বপ্নকে ভালোবাসো, যদি তোমার ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখতে পারো, তাহলে একদিন সেই আগুনই তোমার পথ দেখাবে। মনে রেখো, সাফল্যের সংজ্ঞা কেবল পদক বা খ্যাতি নয়। সাফল্যের আসল অর্থ হলো নিজের সাথে নিজের লড়াইয়ে জেতা, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। তাই হার মেনো না, এগিয়ে চলো। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। তোমার ভেতরের এদিকে জাগিয়ে তোলো, কারণ তোমার জীবনের গল্পটা অসাধারণ, ঠিক এডির গল্পের মতোই। যদি এই গল্পটা তোমার মনেও আশার আলো জ্বেলে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার মন্তব্য জানাতে পারো, তুমি তোমার জীবনে কোন এডি রুল ভেঙে এগিয়েছো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখো।